আলোচনা করি। ফজলুল আলী সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তিনি 60-এর দশকের শেষ দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। এর আগে তিনি লন্ডন প্রবাসী ছিলেন এবং প্রবাসী জীবনে তিনি বিবিসিতে কাজ করেছেন, সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেখানেও তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাগরিক হিসেবে পরিচিতি পেয়েছেন। আপনারা এই দেশের স্বাধীনতার ইতিহাস কতটুকু জানেন সেই প্রশ্ন করে আমি আপনাদের কাউকে খাটো করতে চাই না এবং সেটা আমার ধৃষ্টতা। লন্ডনে একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানটার নাম হলো ইস্ট পাকিস্তান হাউস। সেই ইস্ট পাকিস্তান হাউসের সঙ্গে সেই সময় 50-এর দশকে 60-এর দশকে পূর্ব পাকিস্তান থেকে যেসব বাঙালি লন্ডনে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বা কার্য উপলক্ষে তাদের সাময়িক থাকার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ইস্ট পাকিস্তান হাউস। কিন্তু তার অন্তরালে ছিল রাজনীতি। সেই রাজনীতি ছিল পূর্ব পাকিস্তানকে কি করে স্বাধীন করা যায়। এই অধ্যায় আমার মনে হয় এখানে যারা উপস্থিত তারাও অনেকে জানেন এবং সেখানে রীতিমতো এই নিয়ে গবেষণা হতো, চিন্তা ভাবনা। পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক যে বঞ্চনা, সেই বঞ্চনা কাহিনী সর্বপ্রথম তুলে ধরেন কবিরউদ্দিন সাহেব নামে একজন ভদ্রলোক, যিনি পরবর্তীকালে অর্থনীতিতে পিএইচডি করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করতেন। তিনি সম্ভবত আর জীবিত নাই। ঢাকার নবাব বংশে তিনি বিয়ে করেছিলেন। তিনি হচ্ছেন ডক্টর কবিরউদ্দিন। তার বন্ধু বান্ধবরা যেহেতু তার মধ্যে একটা মার্ক্সবাদী চিন্তা ভাবনা ছিল, সাম্যবাদী চিন্তা ভাবনা ছিল, সেই জন্য তাকে মজা করে ডাকত কবির। তিনি লিখেছিলেন একটা পুস্তিকা। পুস্তিকার শিরোনাম ছিল আনহ্যাপি ইস্ট পাকিস্তান। এটাই সম্ভবত প্রথম দলিল পূর্ব পাকিস্তানের বঞ্চনা সম্পর্কে। আপনারা এখন শুনেন যে দুই ইকোনমির প্রবক্তা হচ্ছেন রেহমান সোলাহ এবং তার কারণেই এই পরবর্তীকালে 6 দফা স্বায়ত্ত শাসন, অর্থনৈতিক বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটা তা এটাও ইতিহাসের বিকৃতি। এই জন্য তার যে একেবারে অবদান ছিল না সেটা আমি বলছি। বিকৃতি এই জন্য যে 50-এর দশকে 55-56 সালের দিকে একজন ব্রিটিশ অধ্যাপক, খুব নাম করা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কলিন ক্লার্ক, তৎকালীন পূর্ব পাকিস্তানে গিয়েছিলেন এবং তিনি এখানে এসে প্রফেসর রাজ্জাকের সঙ্গে, জাতীয় অধ্যাপক তার সঙ্গে কথা বলেন। রাজ্জাক সাহেব তখন ইস্ট পাকিস্তান প্ল্যানিং বোর্ডের মেম্বার ছিলেন। আতাউর রহমান খানের মন্ত্রিসভা ছিল, প্রাদেশিক। এই আলোচনায় কলিন ক্লার্ক বলেন যে দেখো, আমাদের পাকিস্তানের ইকোনমিটা তো দুই ভাগে বিভক্ত। এইখানে দুই অঞ্চলের মধ্যে
লেবার এন্ড ক্যাপিটালের মবিলিটি নাই, এবং লেবার এন্ড ক্যাপিটালের ফ্রি মবিলিটি না থাকলে একটা সুষ্ঠু একক অর্থনীতি গড়ে উঠতে পারে না। ক্যাপিটালের ক্ষেত্রে যতটা হোক, লেবারের ক্ষেত্রে দেখুন, পশ্চিম পাকিস্তানের শিল্প হলে পূর্ব পাকিস্তানের শ্রমিকরা তো গিয়ে সেখানে কাজ করতেন না, অবলিত করতেন না। কার্যত সেই সময় থেকে এটা একটা খুবই ইকোনমিক হিসেবে কাজ করেছে। পরবর্তীকালে রেহমান সোহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন এবং এই ধারণাটা নিয়েই তিনি তথ্য উপাত্ত জোগাড় করে তিনি একটা প্রবন্ধ রচনা করেন। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই প্রবন্ধটা উত্থাপন করা হয়েছিল প্রথম লাহোরে। এবং আপনারা জানেন যে তৎকালে একটা সংস্থা ছিল পাকিস্তানের ঐক্য এবং সংহতিকে জোরদার করার জন্য। সংস্থাটার নাম হচ্ছে পাকিস্তান কাউন্সিল ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন, অর্থাৎ পাকিস্তানের ঐক্য সংহতি জোরদার করার জন্য একটা সংস্থা। সেই সংস্থার উদ্যোগে এই সেমিনারে তিনি বলতেন, আপনারা এটা পাবেন মুক্তিযুদ্ধের দলিলে আলোচনা করবেন। তিনি সেই প্রবন্ধ উপস্থাপন করার পর এমএম আহমদ সহ পাকিস্তানি যে আমরা তার উপর প্রচন্ড হেঁটে যায় এবং তাকে একজন দেশদ্রোহী হিসাবে চিহ্নিত। আপনারা এটা জেনেও অবাক হবেন, প্রফেসর এমএন হুদা তিনি মুসলিম লীগ মন্ত্রী ছিলেন, এবং আপনারা এটাও জানেন যে আইয়ুব খানের বিদায়ের শেষ সময়ে 3 দিনের জন্য আইয়ুব খান তাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেছিলেন। সেই এমএন হুদা সাহেব তখন অবজারভার কর্তৃক বিরাট সাক্ষাৎকার দিয়ে বিবৃতি দিয়ে রেহমান সোহানকে সমর্থন জানিয়েছেন। সেই সময় বুদ্ধিজীবীদের মধ্যে এরকম একটা সম্পর্ক ছিল, বিপরীত মতাদর্শের হলেও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার চর্চাকে আপনার সহযোগিতা করা, সমর্থন করা, সহমর্মিতা প্রকাশ করা, এটা সেই সময়ের কালচার ছিল। আর এখন আমরা একে অপরের মধ্যে একে অপরকে শত্রু জ্ঞান করি। এটা জাতির জন্য যে কত সর্বনাশা ও দুঃখজনক হয়ে গেছে সেটা বলে শেষ করা যাবে। আমরা এখানে ফজলে লোহানী সাহেব সম্পর্কে আলোচনা করতে চাই। ফজলে লোহানী সাহেব লন্ডন থেকে দেশে আসলেন, দেশের জন্য কিছু কাজ করবেন এই চিন্তাতে। তার একটা ব্রিটিশ গাড়ি ছিল, বেশ স্টার্ডি, মজবুত। গাড়িটা হচ্ছে জাগুয়ার। এই জাগুয়ার গাড়ি চালিয়ে তিনি ব্রিটেন থেকে এই তৎকালীন পূর্ব পাকিস্তানে সেই গাড়ি দেখার সুযোগ আমার হয়েছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত পথ পাড়ি দিলেন কিভাবে? তরুণ বয়স ছিল, পাড়ি দিয়েছে, এটাকেও একটা অ্যাডভেঞ্চার হিসেবে গ্রহণ করেছে। এবং